আবার ফিরে এসেছি ডক্টর সাজেশন চ্যানেলের পক্ষ থেকে। আজকের টপিক হলো গ্যাসের ব্যথা নাকি হার্টের ব্যথা, এটা বুঝবেন কি করে? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বেসিক্যালি, কারণ আমরা সবারই ফ্যামিলিতে রাত বিরেতে ব্যথা উঠেছে, বুকের ব্যথা উঠেছে। এটা এবার সেটা কতটা ডেঞ্জারাস বুকের ব্যথা, এটাকে কতটা গুরুত্ব দেওয়া হবে, এখনই হসপিটালাইজেশন করবো কিনা, নাকি এটা গ্যাসের ব্যথা, এইগুলো নিয়ে আমরা প্রচুরই কোয়েশ্চেন শুনতে পাই। অনেক সময় এটা বাজেভাবেও টার্ন আউট করে যে না এটা গ্যাসের ব্যথা হিসেবে দেখা গেল, তারপর দেখা গেল পেশেন্ট খারাপ হয়ে গেল। তাহলে এইগুলো কিভাবে বুঝবো? যদিও জিনিসটা খুবই জটিল। আমরা অনেক দিন ধরে পড়াশোনা করি এবং তাতে সিমটোমেটোলজি যে কি হতে পারে, হার্টের ব্যথা, গ্যাসের ব্যথা, সিমটম দেখে কি করে বুঝবেন, কি কি রিস্ক ফ্যাক্টর থাকলে জিনিসটা অন্যদিকে টার্ন নিতে পারে। তা এইগুলোর একটা রাফ আইডিয়া দিতে চাই। প্রথমত আমাদের বাঙালি ইয়েতে আহ, সবই আমরা গ্যাসের ব্যথা হিসেবে মনে করি। যে কোনো ব্যথা, সে পেটের ব্যথা হলো, মাথায় ব্যথা হলো, সব গ্যাস মাথায় উঠে যাচ্ছে, গ্যাস পেটে আছে, গ্যাস বুকে আছে, এই একটা টেন্ডেন্সি হওয়ার সম্ভাবনা আছে। সবই আমরা খাবারের সাথে রিলেট করতে চাই, কিন্তু এটা অনেক সময় কিন্তু বুমেরাং হয়ে ফিরে আসতে পারে। তাহলে আমার প্রথম কথা হচ্ছে, যখনই ফ্যামিলিতে 60 বা 50 এরকম ল্যান্ডমার্ক বয়স কেউ পেরোচ্ছে, রিস্ক স্ট্র্যাটিফিকেশন করে নিন যে আমার কি কি অসুখ আছে। বা আপনার বাবা, আপনার মা, বয়স্ক লোক যারা আছে, যে আমার ঠাকুমা, ওনার বয়স ৮০, ওনার প্রেশার আছে, ওনার সুগার আছে, ওনার থাইরয়েড আছে, ওনার হাঁটা চলা করলে বুকের ব্যথা হয়েছে, বা উনি অ্যাসপিরিন বা এই কোনো জাতীয় ওষুধ খান, এই ডাক্তার দেখান, এবং এই জিনিসটা শুরু হয়েছে ১০ বছর আগে থেকে। এ হয়ে গেল। বাবার বয়স ৬০, বাবার রিটায়ার করেছেন, স্ট্রেস আছে, ওনার প্রেশার আছে, সুগার আছে। এই যে রিস্ক স্ট্র্যাটিফিকেশন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। যে আহ, মানে যার যত ব্যাগেজ বেশি, মানে আমার প্রেশারও আছে, আমার সুগারও আছে, আমার থাইরয়েডও আছে, আমার ফ্যামিলি হিস্ট্রিও আছে, সেই ক্ষেত্রে একটা চেস্ট পেন বা একটা বুকে ব্যথা বা কোনো রকম সিমটম কিন্তু আমরা ইগনোর করতে বলি না। তাহলে যার যত ব্যাগেজ বেশি, তার তত এই চেস্ট পেন বা কোনো একটা পেন ডেঞ্জারাস হওয়ার সম্ভাবনা বেশি। প্রথম শর্ত এটা। ২ নম্বর হচ্ছে যে কখন ব্যথা হচ্ছে। রাত্রের ব্যথা আমরা ইগনোর করতে বলি না। রাত্রের ব্যথা, দিনের দিকে কোনো ব্যথা হলে রাত্রের ব্যথা ইগনোর করতে বলি না। তার ২-৩টে কারণ আছে। ১ নম্বর, যে রাত্রে মেডিকেল সুবিধা পাওয়ার কম, সময় আপনার হাতে কম। ২ নম্বর হচ্ছে বেশিরভাগ হার্টের ব্যথাগুলো, আনস্টেবল অ্যাঞ্জাইনা, হার্ট অ্যাটাক, হার্ট রিলেটেড যে চেস্ট পেন, এগুলো কিন্তু রাত্রে ভোরের দিকেই বেশি হয়, এই দুটো কারণের জন্য। ৩ নম্বর হচ্ছে টিপিক্যাল অ্যাঞ্জাইনাল পেন। হার্টের পেন হচ্ছে এরকম, এরকম যদি আপনি মুঠো করেন হাতটা, এরকম অর্গানটা, হাতটা এরকম আমার মুঠোর সাইজের এবং এই লোকেশনে। তাহলে বলা হয় যে চোয়াল থেকে যদি কোনো ব্যথা হয়, চোয়াল, গলা, হার্টের এই পোর্শন গোটা দিকে, ডান দিক হোক, বাঁ দিক হোক, ডান হাত হোক, বা হাত হোক, চোয়াল পর্যন্ত, এই ব্যথাগুলোই এইভাবেই সাধারণত হার্টের ব্যথা আসে। এমন নয় যে হার্টের ব্যথা পুরো সারা দিন ৩ ঘন্টা ৪ ঘন্টা ধরে হয়ে যাচ্ছে, এরকম হয় না। বাউটে আসে, এলো ৫ মিনিট মতো থাকলো। বেশিরভাগ ক্ষেত্রে এক্সারশনের সাথে বাড়ে, কিছু করতে গেলেন কাজ বাড়লো। রাত্রিবেলা শুয়ে আছেন তার থেকে এটা কম হয়, রাত্রিবেলা শুয়ে আছেন, রেস্ট পেন একটু কম হয়। বেশিরভাগ সময় কিরম ভাবে হয় যে আপনি হাঁটলেন, ব্যথা শুরু হয়ে গেল, রেস্ট নিলেন, কমে গেল, সরবিট্রেট নিলেন, কমে গেল। এইগুলো সাধারণত হার্টের ব্যথার লক্ষণ হয়। কিন্তু রাত্রিবেলা তো আপনি শুয়ে আছেন, সেখানে ব্যথা মানে রেস্ট পেন, এটা কিন্তু খারাপ জিনিস। রেস্ট পেন মানে কাইন্ড অফ আনস্টেবল জায়গা। বলা হয় আপনার সিভিয়ার পেন, রাত্রের পেন, জীবনের প্রথম পেন ইগনোর না করাই ভালো। আচ্ছা, এরপর আরো একটা জিনিস হচ্ছে, যদি কারো ডায়াবেটিস থাকে বা কিডনির অসুখ থাকে, এই দুটো ক্ষেত্রে কোনো রকম বুকে ব্যথা আপনার যদি মনে হয় যে বেশি খেয়ে ফেলেছি তাই জন্য আমার অসুবিধা হচ্ছে, কখনো ইগনোর করবেন না। শীতের রাত্রের ব্যথা ইগনোর করবেন না। তাহলে এইগুলো দেখে মোটামুটি আপনি একটা আন্দাজ পেতে পারেন যে যে এই ব্যথাটা গ্যাসের প্রবাবলি নয়, হার্টের। তারপরে আরেকটা জিনিস হচ্ছে এক্সক্রুশিয়েটিং পেইন হবে, বিছানায় ছটফট করবেন, এরকম কিন্তু হয় না। এগুলো অ্যাপেন্ডিক্স, গলব্লাডার স্টোন, এইরকম ধরনের ব্যথা হয়, সাংঘাতিক ব্যথা। হার্টের ব্যথা কিন্তু ওরকম হয় না, মিঠে, অল্প বিস্তর চেস্ট পেন, ক্রাশিং, কেমন একটা বুকটা চাপ চাপ লাগছে, কিছুতেই চাপটা কাটছে না, তার সাথে ঘাম, পার্সপিরেশন যদি কারো থাকে, পার্সপিরেশন কিন্তু একটা টেল সাইন বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই। চেস্ট পেইন যদি অ্যাসোসিয়েটেড উইথ পার্সপিরেশন হয়, তাহলে কিন্তু কখনো কোল্ড সোয়েটস, যেটাকে আমরা অনেক সময় বলি রাত্রিবেলার দিকে এরকম জিনিস হচ্ছে, চেস্ট পেন তার সাথে সোয়েটস,
এরম কিন্তু ইগনোর একদম করবেন না। কাজ কি? প্রথমেই হসপিটাল মানে আমি রাত্রে ৩ টের সময় যদি হয় আপনি নিশ্চয়ই কোনো ক্লিনিক বা ইয়ে খোলা পাবেন না। আশা করি যদি ১০ টার সময় হয় ডেফিনিটলি ক্লিনিকে যান, ইসিজি করুন। প্রথম হচ্ছে ইসিজি করা। যিনি ইসিজি করবেন ডাক্তার যদি হন তো বলেই দেবেন, টেকনিশিয়ানও যদি ইসিজি করে মোটামুটি তার একটা রাফ আইডিয়া থাকে যে কোন জিনিস পেলে ভয়ানক জিনিস। যদি ইসিজি একদম নরমাল হয় আপনি অনেকটা রিলিফ বোধ করবেন। ইসিজি নরমাল, হার্ট অ্যাটাক হয়েছে, হতে পারে ডেফিনিটলি আনস্টেবল অ্যাঞ্জাইনা বলে একটা জিনিস আছে। একটা এন্টিটি আছে হার্ট অ্যাটাকেরই একটা টাইপ যেটা বলা যেতে পারে মোটামুটি একটু মাইল্ডার ভ্যারাইটি। সেখানে ইসিজি কিন্তু নরমাল থাকতে পারে। সেক্ষেত্রে ক্লিনিক্সটাই বেশি ইম্পোর্টেন্ট যে আপনার কি ব্যাগেজ আছে মানে কি রোগ আপনার আছে, চেস্ট পেইনটা এক্সাক্টলি কেমনভাবে ক্যারেক্টারাইজ আপনি করছেন সেগুলো ইম্পোর্টেন্ট। কিন্তু তাছাড়া ইসিজি কিন্তু অ্যাবনরমালি থাকে হার্ট অ্যাটাক হওয়ার সময়। এরপরে আপনি হসপিটালে গেলেন, হসপিটালের ইমার্জেন্সি ওটাই সেফ কেননা তাতে ইসিজিও করে যেতে পারে তখন। ট্রপটি কিছু এনজাইমস আছে যেটা দিয়ে আমি ধরতে পারবো যে হ্যাঁ, এটা হার্ট অ্যাটাক হয়েছে। ইকোকার্ডিওগ্রাফির সঙ্গে পয়েন্ট অফ কেয়ার একটা করে নেওয়া হলো যে হ্যাঁ, হার্ট অ্যাটাক না অন্য কিছু। সেরকম প্রয়োজন পড়লে আমরা সঙ্গে সিটি করোনারি এনজিওগ্রাফিও করে নেওয়া যেতে পারে যে হ্যাঁ, আমি ইসিজিতে খুব একটা কিছু নেই। তাও আমার সন্দেহ প্রবল হচ্ছে, আমি একটা সিটি করোনারি এনজিওগ্রাফি করে নেবো। সিটি কার টেকস অ্যারাউন্ড 15 মিনিটস টাইম যে হ্যাঁ, কোথাও কিচ্ছু নেই। ইউ ক্যান গো হোম সেফলি। কাজেই এইরকম ভাবে সিনারিও হওয়া উচিত। সরবিট্রেট এ নিয়েও কিছু মিথ বাস্টিং এর প্রয়োজন। সরবিট্রেট হচ্ছে হার্টে ব্যথার ওষুধ। সরবিট্রেট হার্টের পেইন কিলার বলা যেতে পারে। এমন নয় যে আপনার অসুখও ভালো করে দেবে। কিন্তু পেইনটা তখনকার জন্য বন্ধ হয়ে যাবেই। এবং এটাই নিয়ম যদি আপনার এই যে মানে চেস্ট পেইন হলো, আমি বুঝতে পারছেন না, আমার ভালো লাগছে না, যে না ঠিক সুবিধের লাগছে না জিনিসটা, সোয়েটিং হচ্ছে, আপনার মনে হচ্ছে হার্টের ব্যথা হচ্ছে। ডেফিনিটলি সরবিট্রেট দিন। ৫ মিলিগ্রাম ডোজ। শুয়ে সরবিট্রেট নেবেন, জিভের তলায় নেবেন। কেননা সরবিট্রেট অনেক সময় হাইপোটেনশন করে, প্রেশার ফল করে দেয়। সরবিট্রেট খেয়ে পেশেন্ট হাঁটতে গেল, পড়ে গেল মাথা ঘুরে। এরকম কিন্তু আমরা ভালোই দেখি। সরবিট্রেট পেইন কিলার পরপর ৩ টে ৫-১০ মিনিটের বাদ সরবিট্রেট নেওয়া যেতে পারে পেইনের জন্য। পেইন কমে গেলে সরবিট্রেট নিয়ে বুঝতে হবে এটা কিন্তু হার্টের ব্যথা। তাহলে সময় নষ্ট করবেন না, সঙ্গে আসবেন হসপিটালে। সেই সময়টুকু অ্যাম্বুলেন্স বা গাড়িতে আসছেন, সেই সময়টুকু চেস্ট পেইন লাঘব করার জন্য সরবিট্রেট নিতেই পারেন। তাহলে এই মোটামুটি টপিক বলা যেতে পারে। এরপর আরো একটা জিনিস বলে দেওয়া উচিত, প্রতি টপিকের পরেই আমরা বলি। ওভার দ্য কাউন্টার মেডিসিন এভয়েড করুন। হার্টের জন্য তো বটেই, অন্যরকম ওভার দ্য কাউন্টার মেডিসিন নেবেন না। যদি মনে হয় যে হ্যাঁ, আপনার হার্ট রিলেটেড কোনো সমস্যা হচ্ছে বা যাই হোক না কেন আপনি ডাক্তার দেখান, ফিজিশিয়ান দেখান। তিনি যদি মনে করেন কার্ডিওলজিস্টকে দেখানো দরকার, কার্ডিওলজিস্টকে দেখান। প্রেসক্রিপশন নিন, প্রেসক্রিপশন ওয়াইজ আপনি ওষুধ কিনুন। কেননা আমার কোনো একজন আত্মীয়, কোনো একজন বন্ধু এই ওষুধে উপকার পেয়েছেন, তার মানে এই নয় আপনি উপকার পাবেন, বা তার কোনো সাইড এফেক্ট হয়নি তার মানে এই নয় যে আপনি সাইড এফেক্ট এর কবলে পড়বেন না। প্রত্যেক ওষুধেরই কিছু না কিছু সাইড এফেক্ট আছে। তার ক্রিয়েটিনিন, তার হিমোগ্লোবিন, তার ইসিজি, অনেকগুলো জিনিস দেখে ডাক্তাররা জিনিস প্রেসক্রাইব করেন। আমার মনে হয় সেটা মেনে চলাই বাঞ্ছনীয়। প্রেসক্রিপশন দিন, প্রেসক্রিপশন ওয়াইজ ওষুধ কিনুন, ওভার দ্য কাউন্টার ওষুধ নয়। নমস্কার। চিকিৎসা এখন হাতের মুঠোয়। দেখতে থাকুন দ্য ডক্টর সাজেশন। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।